আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে ঢাকার উদ্দেশ্যে রোম ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় দুপুর 1:30টার দিকে প্রধান উপদেষ্টা ইতালির রোম ত্যাগ করেন। গতকাল বিশ্ব নেতাদের সঙ্গে অধ্যাপক ইউনূসও পোপের শেষকৃত্যে যোগ দেন। পরে ক্যাথলিক চার্চের শীর্ষস্থানীয় দুই নেতা কার্ডিনাল সিলভানো মারিয়া তোমাসি এবং কার্ডিনাল জ্যাকব কুভাকভ কার্ড ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি বাংলাদেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে অব্যাহত সংলাপের গুরুত্বের উপর জোর দেন এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষায় দেশের অঙ্গীকার এবং অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা তুলে ধরেন। এর আগে গত শুক্রবার প্রধান উপদেষ্টা কাতারের দোহা থেকে রোমে যান। সংস্কারের যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে তার উপর ভিত্তি করে সনদ তৈরির মাধ্যমে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, বড় ধরনের সংস্কার জনগণের ম্যান্ডেট ছাড়া কার্যকর হবে না। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিকেলে বৈঠক শেষে এসব কথা বলেন তারা। মইদুল ইসলামের রিপোর্ট। রাষ্ট্রীয় সংস্কার, জাতীয় সংসদ নির্বাচন এবং জোটগত নানা বিষয় নিয়ে বিএনপির সাথে বৈঠকে বসে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি। বৈঠক শেষে ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী কথা বলেন সরকারের চলমান সংস্কার প্রসঙ্গে। তিনি বলেন, যেসব সংস্কারে সবাই ঐক্যমত্য হয়েছে সেগুলো বাস্তবায়ন করে দ্রুত নির্বাচন দিতে হবে। সবাইকে যে একমত হতে হবে এটা যারা চিন্তা করে, এটা একটা বাকশালী চিন্তা। কারণ বিভিন্ন দলের বিভিন্ন দর্শন, চিন্তা ভাবনা থাকবে, ভিন্নমত থাকবে। বিষয়টা হচ্ছে যেখানে ঐক্যমত হয়েছে সেগুলোর বাইরে সংস্কার করার কোনো সুযোগ নাই। এর বাইরে যেটা করতে যাবে সেটা আপনাকে ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে আসতে হবে, নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। সুতরাং যেগুলো ঐক্যমত হয়েছে এই বিষয়গুলো জাতির সামনে কেন তুলে ধরা হচ্ছে না, এটাই প্রশ্ন। জাতিকে জানান কোথায় ঐক্যমত হয়েছে, জাতি জানুক, এবং ওই ঐক্যমতের ভিত্তিতে আমরা সনদ সই করে দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাই। খুব সহজ ব্যাপার, এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই। এ সময় বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, সরকার আন্তরিক হলে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন সম্ভব। ডিসেম্বর আগে তো অবশ্যই নির্বাচন করা সম্ভব, বিকজ মেজর পলিটিক্যাল পার্টিগুলি যে সংস্কারগুলি দিয়ে দিয়েছে ওনারা শুধু এগুলি কাটশট করে তারা বলে দিবে যে কোন কোন ব্যাপারে ওনারা একমত হয়েছে, আর যেগুলিতে একমত হয়নি সেগুলি তো আর নেগোসিয়েশন করার সুযোগ নাই। সেগুলি যদি জনসম্মুখে বললেই পারে, যদি জনকল্যাণমুখী কোনো সংস্কারে আমরা একমত না হই তাহলে সেটা তো জনগণ আমাদেরকে প্রত্যাখ্যান করবে। কিন্তু তার মানে তো এই না যে প্রত্যেকটা পিন পয়েন্ট ধরে আপনি যদি এরকম পারপিচুয়াল টাইম নিয়ে যাবেন যে সংস্কার কবে হবে, এবং জাতি এরকম একটা আনসার্টেনিটি থাকবে, রাজনীতি আনসার্টেনিটি থাকবে। দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং আগামী দিনের করণীয় নিয়ে জোট এবং মৃত্যুদের সাথে ধারাবাহিকভাবে গত 17 এপ্রিল থেকে আলোচনা করছে বিএনপি। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে সেটা ধরে রাখার তাগিদ দিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের মধ্য দিয়েই গণতান্ত্রিক রূপান্তরের পথে হাঁটবে বাংলাদেশ। জাতীয় ঐক্যমত্য কমিশন গণসংহতি আন্দোলনের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তারা। আরাফাত ইসলামের রিপোর্ট। গণসংহতি আন্দোলন রোববার সকাল 10:30টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসে গণসংহতি আন্দোলন। 3 ঘণ্টাব্যাপী এই বৈঠকে প্রধানমন্ত্রীর মেয়াদ, স্থানীয় সরকার ও সংসদ নির্বাচন ব্যবস্থা এবং সংবিধান সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আগে 16 বছর ধরে বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে, সেই ঐক্য বজায় রাখতে হবে। আমরা সামান্য হলেও অগ্রগতি অর্জন করতে পেরেছি, কিন্তু এই সামান্য অগ্রগতিকে যদি আমরা ধরে না রাখতে পারি, তাকে বিকশিত করতে না পারি, তাহলে সমস্তটাই আমাদের হাতছাড়া হয়ে যাবে। আমরা সকলে একত্রিতভাবে অর্জনের চেষ্টা করছি, যে অর্জন শুধু আমাদের জন্য নয়, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটা নতুন গণতান্ত্রিক জবাবদিহিমূলক রাষ্ট্র তৈরি করার জন্য যতটা দ্রুততার সঙ্গে সম্ভব আমরা সকলে একমত হয়ে একটি জাতীয় সনদ তৈরি করতে পারব। বৈঠক শেষে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন যে বিষয়গুলোতে অংশীজনেরা একমত হবেন, সেটার ভিত্তিতেই জুলাই সনদ তৈরি হবে। যেসব প্রশ্নে ঐক্যমত্য হচ্ছে সেটাই জাতীয় সনদ, যেসব প্রশ্নে ঐক্যমত্য হচ্ছে না সেটা তো দ্বিমতই থেকে গেল।
তাহলে এই দ্বিমত বাস্তবায়নের পদ্ধতি কি? আমার একটা প্রস্তাব আছে, সেই প্রস্তাবটা বাস্তবায়নের পদ্ধতি কি, এটা নিয়ে আমরা জনগণের কাছে যাব। জনগণ যদি আমাকে ভোট দিয়ে সংখ্যাগরিষ্ঠতা দেয়, তাহলে আমরা সংসদে সেটা বাস্তবায়ন করব। পরে বিকেলে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশে জাতীয় নির্বাচন কবে হতে পারে সে বিষয়ে সফররত চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধির সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বিকেলে রাজধানীর একটি হোটেলে ৩ সদস্যের চীনা প্রতিনিধির সাথে বৈঠকের পর কথা বলেন তিনি। জানান, আলোচনায় রোহিঙ্গাদের ফেরত প্রক্রিয়া, আঞ্চলিক নিরাপত্তা ও দুদেশের বাণিজ্যের বিষয়টিও স্থান পায়। চীন বর্তমান সরকারের সাথে বাণিজ্যিক সম্পর্ক ধরে রেখে এগিয়ে যেতে চায় বলেও জানান তিনি। জামায়াতের নায়েবে আমির বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ হিসেবে চীন নতুন নতুন বিনিয়োগ অব্যাহত রাখবে বলেও জানিয়েছে প্রতিনিধি দল। সাউথ এশিয়া রিজনের যিনি ডিজি সংস্কার নিয়ে ওরা কথা বলেছেন। আমরা আমাদের যে সমস্ত পয়েন্টগুলো সংস্কারের জন্য আমরা এটা বলেছি, এবং আপনারা জানেন যে আমাদের সাথে ডিসকাশন চলছে। গতকাল আমরা সারাদিনেই ঐক্যমত্য কমিশনের সাথে মিটিং করেছি, এটা অব্যাহত আছে। তারা যেটা জানতে চাইছে যে নির্বাচন কখন হতে পারে, কিভাবে হতে পারে। আমরা বলেছি যে আমাদের প্রধান উপদেষ্টা তো একটা লাইন দিয়েছেন যে ডিসেম্বর হইতে পারে, বেশি সংস্কার চাইলে জুনে হইতে পারে। তা আমরা বলছি এই প্রপোজালের সাথে আমরা ঐকমত্য পোষণ করি। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ভারত বাংলাদেশের ট্রানজিট সুবিধা স্থগিত করার পর অন্য রপ্তানি দ্রুত করতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চালু হলো। বেসামরিক বিমান চলাচল উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, ভারতের চেয়ে কম খরচে পণ্য রপ্তানির সুযোগ তৈরি করছে সরকার। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। বিকেল 4:45টায় গ্যালিস্টেয়ার এয়ারলাইন্সের সাদা রঙের এয়ারবাসটি ল্যান্ড করে। পোশাক শিল্পের বিভিন্ন মালামাল প্যাকেজিং শেষ করে সন্ধ্যা 7:15 রওনা হয়। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সহ ব্যবসায়ী নেতারা ওসমানী বিমানবন্দরে কার্গো ভিলেজ পরিদর্শন করেন। আমরা যদি আন্তর্জাতিক ফ্রেট কস্ট 37% অলরেডি কমাতে পারি মাত্র 2-3 সপ্তাহের ব্যবধানে, এবং আমি মনে করছি যে এটা থেকে আরো অনেক কমবে ইনশাআল্লাহ। আমরা মনে করি যে আমাদের বিমান বা আমাদের বৈদেশিক যতগুলো এয়ারলাইন্স আছে তাদের খরচা কমতে হবে। এর আগে বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, ব্যবসায়ীরা তাদের রফতানি পণ্য খুব সহজেই দেশ বিদেশে পাঠাতে পারবেন। এতে ট্রান্সশিপমেন্ট বাতিলের ক্ষতি অনেকটাই পুষিয়ে নেওয়া যাবে। আমরা চেষ্টা করছি এখন আমাদের কার্গোর সক্ষমতা যদি আমরা আস্তে আস্তে বাড়াতে পারি, তাহলে আমাদের কষ্ট আরও কমে আসবে, তাহলে আমাদের যে ব্যবসায়ীরা আছে তারা উপকৃত হবে। আর ব্যবসায়ীদের জন্য আমি অনুরোধ করব, আমরা সাধ্যমতো আমাদের সক্ষমতা দিয়ে চেষ্টা করছি নিচে এনে সমস্ত সহযোগিতা আপনাদেরকে দেওয়ার জন্য। আপনারা যদি সহযোগিতা করেন আমাদেরকে, তাহলে সিলেটে যেমন আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা প্রতি সপ্তাহে 2টা করে ফ্লাইট চালাতে চাচ্ছি, আমরা আরও বেশি করে ফ্লাইট আনতে পারবো। ব্যবসায়ী নেতারা বলেন, কার্গো সুবিধা চালু করলে হবে না, সেটা রক্ষণাবেক্ষণ এবং চার্জ কমাতে হবে। এটাকে চালু করলেই হবে না, এটাকে কন্টিনিউয়াসলি যাতে এটা চলতে পারে সেই ব্যবস্থাটাও সব দিক থেকে সাহায্য সহযোগিতা করতে হবে। দুটা দিক দিয়ে আমরা একটু কস্ট কন্ট্রোল করতে পারি, হ্যান্ডেলিং এবং ট্রান্সপোর্টেশন কস্ট, তাহলে আমার মনে হয় যে খরচটা কমে যাবে। সিলেটের ওসমানী বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর এবং ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো সুবিধা অনেক বেশি বিস্তৃত করা হচ্ছে, যার ফলশ্রুতিতে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করার কারণে বাংলাদেশের যে শূন্যতা তৈরি হয়েছে, শুধু সেটা পূরণ নয়, বাংলাদেশ রফতানিতে অন্যতম সম্ভাবনা দেখছে এভিয়েশন বিশ্লেষকরা। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, সিলেট। উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক পিও তুহিন ফারাবি এবং সমন্বয়ক গাজী সালাউদ্দিন ফারাবির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিকেলে প্রশ্নের জবাবে কথা বলেন দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। বলেন, এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে ডিসি নিয়োগ ও যুগ্ম সচিব পদে পদোন্নতির তদবির করে অনৈতিক অর্থ উপার্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করা হয়েছে। আক্তার হোসেন জানান, দুদক আইন অনুযায়ী তাদের দুর্নীতির অভিযোগের প্রাথমিক অনুসন্ধান শুরু হয়েছে। শিগগিরই এ ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য জানানো হবে।
দুজন উপদেষ্টার এপিএস পিএস যাদের কথা আপনারা উপস্থাপন করেছেন সেই বিষয়ে কমিশন আমাদের দুর্নীতি দমন কমিশন আইন বিধিমালা অনুযায়ী যে প্রক্রিয়া অনুসরণ করে কার্যক্রম গ্রহণ করতে হয় সেটি আমরা করছি। ছিনতাইকারীরা গাড়ির সাথে টেনে হিঁচড়ে এক মহিলাকে অনেক দূর নিয়ে যাওয়ার ঘটনার 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। শনিবার সকালে রাজধানীর সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় ওই নারী প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হন। ঘটনার পর ছিনতাইকারীরা পালিয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ক্লোজ সার্কিট ক্যামেরার ভিডিও দেখা যায় সড়কে দাঁড়িয়ে থাকা একজন মহিলার ভ্যানিটি ব্যাগ থেকে টান দেয় প্রাইভেট কারে করে আসা এক ব্যক্তি। মহিলাকেও টেনে হিঁচড়ে নিয়ে যায় চলন্ত গাড়ি ছিনতাইকারীরা। এতে আঘাত পান ওই মহিলা। ছিনতাই চক্রটিকে ধরতে চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। বৈশাখের খরতাপে পুড়ছে ঢাকা সহ গোটা দেশ। অব্যাহত তাপপ্রবাহে নাকাল জনজীবন। অসহনীয় গরম উপেক্ষা করে রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন শ্রমজীবীরা। গরমে হিট স্ট্রোকের ঝুঁকি বেশি থাকায় চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন সবাইকে প্রচুর পানি পান করা সহ সরাসরি রোদ এড়িয়ে চলতে হবে। আরও জানাচ্ছেন সাদরিনা খন্দকার। দিনের বেলায় রাজধানী ঢাকার রাস্তায় নামলেই টের পাওয়া যায় গরমের তীব্রতা কতটা ভয়াবহ। সূর্যের প্রখর তাপপ্রবাহে হাঁসফাঁস করছে মানুষ। জীবন ও জীবিকার তাগিদে যারা বের হয়েছেন প্রচণ্ড গরম আর রোদে পুড়তে হচ্ছে। একটু স্বস্তির খোঁজে তৃষ্ণার্ত কর্মজীবীদের ভিড় দেখা যায় লেবুর শরবত, ঠান্ডা পানি, আখের রস কিংবা ডাবের দোকানে। অনেক গরম পড়ছে তো ওই জন্য আর কি হচ্ছে আখের রসটা খাচ্ছি। খুব কষ্ট হচ্ছে গরমে, চালান যাইতেছে না গাড়ি, অনেক ব্যবসা গরম, অনেক খারাপ লাগে। গরমের তীব্রতায় হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। নারী শিশু সহ সবচেয়ে বেশি মানুষ ভুগছেন পানিবাহিত রোগে। সেই সাথে হিট স্ট্রোক, ডায়রিয়া, জন্ডিসের মতো রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও এই সময় বেশি। আমরা বের হওয়ার সময় অবশ্যই সঙ্গে একটা ছাতা নিব, এটা একটা জিনিস। সেকেন্ড জিনিস হলো যে আমরা বিশুদ্ধ পানির ব্যবস্থাটা নিজেরাই করে নিব। অসুস্থ হয়ে গেলে সাফারিংস আপনারই, সেই কারণে আমরা বাইরের খোলা খাবারটা যেন অ্যাভয়েড করি। তবে চরম গরমের মধ্যেই কিছুটা স্বস্তির খবর দিচ্ছে আবহাওয়া অফিস। দেশের পশ্চিমাঞ্চলে মেঘ প্রবেশ করায় কমতে পারে তাপমাত্রা। ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। তাপমাত্রা আজকে কিছুটা কমে যাবে এবং আগামীকাল আরও কমে যাবে, কারণ ইতিমধ্যে আপনার কিছু মেগা ক্লাউড ঢুকেছে এবং এটা মোটামুটি সারা দেশে এই ক্লাউড বেড়ে যাবে, এর সাথে বৃষ্টিও বেড়ে যাবে। আমরা আশা করছি আজকে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে এবং আগামীকাল পরশু আরও বৃষ্টির সম্ভাবনা আছে। আতঙ্কিত না হয়ে গরমের তীব্রতায় খাদ্যাভ্যাসে সতর্ক থাকা সহ প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দেন চিকিৎসকরা। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। প্রয়োজনীয় অর্থের সংকুলান করতে না পারায় গ্যাস বিদ্যুতের সংকট কাটছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান। জানান, এবারের গরমেও সহনীয় মাত্রায় লোডশেডিং করতে হবে। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। এছাড়া 7 কর্মদিবস সময় দিয়ে শনিবার হঠাৎ করেই বরিশাল ও খুলনা বিভাগ বিদ্যুৎহীন হয়ে যাওয়ার কারণ খুঁজতে কমিটি গঠনের কথা জানান তিনি। রিপোর্ট করছেন রুকনুদ্দিন। শনিবার বিকেল 5:45 একযোগে বিদ্যুৎহীন হয়ে পড়ে বরিশাল বিভাগের সব জেলা আর খুলনা বিভাগের কিছু অংশ। জাতীয় গ্রিড হতে বিচ্ছিন্ন হয়ে যায় ওই অঞ্চলের বিদ্যুৎ সংযোগ। কারিগরি ত্রুটির প্রাথমিক সমাধান করে 40 মিনিট পর থেকে ধীরে ধীরে ফিরতে থাকে বিদ্যুৎ সংযোগ। শনিবার মধ্যরাতের আগেই প্রায় সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে বিদ্যুৎ উপদেষ্টা জানান, এই দুর্ঘটনার কারণ খুঁজতে বুয়েটের উপাচার্যকে আহ্বায়ক করে 8 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের দায় থাকলে কমিটি তাও খুঁজে দেখবে। প্রাথমিকভাবে আমিনবাজার গোপালগঞ্জ ডাবল লাইন সার্কিট লাইনে একটা ফল্ট হয়েছে। ফল্ট মানে হচ্ছে দুটো তার একত্র হয়ে যাওয়া বা কাছাকাছি হয়ে যাওয়া। দেশে এখন 18,000 মেগাওয়াটের বেশি বিদ্যুতের চাহিদা থাকলেও 16,500 মেগাওয়াটের বেশি উৎপাদন করা যাচ্ছে না। কারণটা আর্থিক জানিয়ে উপদেষ্টা বলেন, তাই লোডশেডিং থেকেও রেহাই মিলবে না। বিশেষজ্ঞরা আমাদেরকে বলছে যে কিছু লোডশেডিং দরকার, যাতে বিপিডিবির এই যে কি বলে সাবসিডির পরিমাণ যাতে আরো অনেক বেশি বেড়ে না যায়। তো যাই হোক, আমরা এই লোডশেডিংটাকে আমি যেটা ওই সবাই তো বলছি সেটা হচ্ছে আমরা এটাকে সহনীয় পর্যায়ে রাখতে চেষ্টা করব।
এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান বাসাবাড়ি শিল্প কারখানা সিএনজি স্টেশনের গ্যাস সংকট নিয়েও। আমাদের তো কম্বল ছোট, বাড়তি এলএনজি আনবো সেটার জন্য আর্থিক সামর্থ্য, আর ওরা তো পানাদাররা টাকাটা দিচ্ছে ওদের বিল দেওয়ার জন্য। আমরা হয়তো আরও একটু এলএনজি অন্তত দুইটা কার্গো এলএনজি আনতে পারবো। বৈদ্যুতিক গোলযোগের কারণে শনিবার সন্ধ্যায় 1.5 ঘন্টা মেট্রো রেল চলাচল বন্ধ থাকার কারণ খুঁজতে ডক্টর শামসুল আলমকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান উপদেষ্টা। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কারণে নারী কমিশনের প্রত্যেকটি সদস্যকে আইনের আওতায় আনতে হবে বলে দাবি তুলেছেন মাওলানা মামুনুল হক। বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে এসব কথা বলেন তিনি। মামুনুল হক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন তারা। কোরআনের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করলে শেখ হাসিনার মতো পরিণতি হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলি, এদেশের তাওহীদি জনতা আপনাকে সমর্থন দিয়ে যাচ্ছে, কিন্তু মনে রাখবেন এ সমর্থন নিঃশর্ত সমর্থন নয়। আপনি যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে যান, আপনাকে মঞ্চ থেকে ক্ষমতার গদি থেকে উৎখাত করতে এতটুকু হৃদয় কাঁপবে না আমাদের। কোরআনের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করলে আপনার পরিণতিও শেখ হাসিনার চেয়ে ভিন্ন কিছু হবে না। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।